খেয়াল অনেকের অনেক রকমের থাকে। হেমাঙ্গিনীর ছিল সংগ্রহ করবার। জন্মের সঙ্গে মানুষ তার প্রকৃতির বীজগুলিকে রক্ত মাংসের মধ্যে বহন করে আনে। পরে ঠিক উদ্ভিজ্জ বীজেরই প্রণালীতে শিক্ষা, শাসন, পরিবেশ প্রভৃতি জলবায়ু, আলোকের প্রাচুর্য অথবা স্বল্পতার তারতম্য অনুসারে সেগুলি অঙ্কুরিত ও বর্ধিত হতে থাকে। হেমাঙ্গিনীর জীবনে এই সংগ্রহ প্রবৃত্তির অঙ্কুরোদ্গম দেখা দিয়েছিল তার বাল্যকালের খেলাঘরের সংসারেই। তার পুতুল কন্যাগুলি যখন প্রায় সদ্যজাত শিশু, বিপণী সূতিকাগৃহের বদ্ধ কক্ষ থেকে তারা যখন সবেমাত্র নির্গত হয়ে হেমাঙ্গিনীর সংসারে প্রবেশ লাভ করেছে, কেবলমাত্র একটি করে খাটো হাতকাটা জামা পরিয়ে দিলেই যখন তাদের ভদ্রচিতভাবে আব্রু রক্ষা চলতে পারে, হেমাঙ্গিনীর সংগ্রহ প্রচেষ্টার ফলে তখনই তাদের পরিণত বয়সের ব্যবহারের উপযোগী এত সাজসজ্জা জমে উঠেছিল, যা যে কোনো পুতুল যুবক ও পুতুল যুবতীর বিবাহ দিনের আড়ম্বরের পক্ষেও অগৌরবজনক নহে। খেলাঘরের সংসার থেকে বাস্তব সংসারে প্রবেশ করার পরও হেমাঙ্গিনী এই সংগ্রহ করবার প্রবৃত্তিটিকে যথাপূর্ব বহন করে চলেছিল। সংসারের মামুলি প্রয়োজনাদির মধ্যে যখন সে প্রবৃত্তি গা ঢাকা দিয়ে থাকত, তখন তার অস্তিত্ব তেমন বোঝা যেত না। কিন্তু মাঝে মাঝে এক একটা অবান্তর অসাধারণ বিষয়কে আশ্রয় করে যখন তা প্রকট হতো, তখন তাকে খেয়াল ছাড়া আর কিছুই বলা চলত না। হেমাঙ্গিনীর ২৬ বৎসর বয়সের জীবনের একটি ঘটনা শুনলে কথা সুস্পষ্ট হবে। তখন হেমাঙ্গিনীর স্বামী অবিনাশ আলিপুরে প্রথম শ্রেণীর ডেপুটি ম্যাজিস্ট্রেট। আদালত থেকে গৃহে প্রত্যাবর্তন করে চাপানাদির পর কোনো প্রয়োজনে দ্রব্যাদি রাখার কক্ষে প্রবেশ করে হেমাঙ্গিনীর একটা সুটকেসের উপর মূল্যবান সিল্কের একটা ফ্রক দেখে অবিনাশ ঈষৎ বিস্মিত হল। বাড়িতে তো সবেমাত্র 4টি প্রাণী, বিধবা ভগ্নী বিরাজবালা, তার 3 বৎসর বয়সের পৌত্র রমেন, আর তারা দুজন স্বামী স্ত্রী। এ ফ্রক তবে কার জন্য? ফ্রকটি তুলে নিয়ে দুটো হাতা ধরে ঝুলিয়ে ঘাড় বেঁকিয়ে নিরীক্ষণ করে অবিনাশ মনে মনে বললে, বড় জোর মাস 6 খুকির মতো। মাস 6 খুকি কে এমন আত্মীয় পরিজনের মধ্যে আছে যাকে এই ফ্রকটি দেওয়া চলবে? কিন্তু সে ভেবে পেলে না। তবে দিতে ইচ্ছা হয় বটে। ফ্রকটির এমনই অপরূপ কারুকার্য, ধবধবে সাদা বস্ত্রের সঙ্গে নীলাভ রঙের কাপড়ের নয়নানন্দকর সমাবেশ, তার উপর স্থান বুঝে বুঝে ছোট ছোট চুমকির হালকা কাজের সুরুচিসম্মত সংযত যমক। ঈষৎ ব্যস্তভাবে হেমাঙ্গিনী কক্ষে প্রবেশ করলে তখনও ফ্রকটা অবিনাশের হাতে ঝুলছে। মুহূর্তকাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে হতাশাব্যঞ্জক স্বরে সে বললে, ঠিক যা ভেবেছি তাই, একটু অসাবধান হয়েছি, অমনি এ ঘরে তোমার কাজ পড়ল আর ফ্রকটাও চোখে পড়ল। স্মিত মুখে অবিনাশ বললে, এ ঘরে কাজ পড়াতে খুব বেশি অপরাধ হয়নি, কিন্তু ফ্রকটা চোখে না পড়লে সত্যিই অপরাধ হতো। মেঘ সরে গেলে শরৎকালের ছায়ামলিন শস্যক্ষেত্র যেমন নিমেষের মধ্যে উজ্জ্বল হয়ে ওঠে, অবিনাশের কথা শুনে হেমাঙ্গিনীর মুখমণ্ডলও তেমনই প্রফুল্ল হয়ে উঠল। হাসি মুখে বললে, ভালো, চমৎকার, কিন্তু কার জন্যে তা তো বুঝিলাম না। একটু ভেবে দেখো না। ক্ষণকাল চিন্তা করবার ভান করে অবিনাশ বললে, পুটির মেয়ের জন্যে? বয়েই গেছে। পুনরায় একটু চিন্তা করে অবিনাশ বললে, তবে বোধহয় বিরাজের ছোট ননদের নাতনির জন্যে। খিলখিল করে হেসে উঠে হেমাঙ্গিনী বললে, খুব আন্দাজ তো তোমার। বছর 3 মেয়ের জন্যে 3 মাসের মেয়ের ফ্রক, এই বুদ্ধি নিয়ে হাকিমি করো কেমন করে? স্মিত মুখে অবিনাশ বললে, স্ত্রী ভাগ্যে লোক ঠকিয়ে করি, কিন্তু হাকিম তো হার মানল। এখন কার জন্যে বলো শুনি, কার জন্যে? হেমাঙ্গিনীর মুখমণ্ডলের হাসির মৃদু আমেজের মধ্যেই চোখ দুটি ছলছলিয়ে এলো। বললে, তুমি তো দূরে দূরেই ঘুরলে, কাছে দেখলে না, কেমন করে বুঝবে কার জন্যে? কেন,
আমাদের দুজনের মধ্যে কারো আসবার সম্ভাবনা আর কি একেবারেই নেই? সুরেনবাবুর স্ত্রীর তো ৩২ বৎসর বয়সে হয়েছিল। হেমাঙ্গিনীর কথা শুনতে শুনতে অবিনাশচন্দ্রের মুখখানা ম্লান হতে আরম্ভ করেছিল, কিন্তু সুরেনবাবুর স্ত্রীর কথার উল্লেখে পুনরায় উজ্জ্বল হয়ে উঠল। বললে, সুরেনবাবুর স্ত্রীর কথাই বা বলছ কেন হেম? কুমোরদিঘির সৌরভী পিসিমারও তো ৪২ বৎসরে হয়েছিল। তবে তবে আর কি, তবে তো সবই ঠিক আছে, কিন্তু তুমি হয়তো বলবে এ আমার একটা রোগ। কি রোগ? এই এত আগে ভাগে জিনিসপত্র সংগ্রহ করে রাখবার খেয়াল। কথায় বলে গাছে কাঁঠাল গোঁফে তেল। এ আবার কাঁঠালও নেই, শুধু গাছ, এটাকে রোগ বলবে না? স্নিগ্ধ কণ্ঠে অবিনাশ বললে, তা যদি বলি তার উত্তরে তুমি চিরকাল যা বলে আসছ তাই বলবে। তুমি বলবে এ রোগ দূরদর্শীদের রোগ, সংগ্রহ তারাই করতে পারে যাদের দূরের অবস্থা দেখবার দৃষ্টি আছে। কিন্তু সে কথা যাক, এ ফ্রক কি তৈরি করালে? হেমাঙ্গিনীর মুখে মৃদু হাসি দেখা দিলে। বললে, খেপেছ? যদিই বা দূরদৃষ্টি থাকে, অতটা তা বলে নেই। ওসমান পেটিওয়ালা এসেছিল, চোখে লাগলো, রেখে দিলাম। ভেবেছিলাম তুমি আসবার আগে তুলে ফেলব, কিন্তু প্রমীলা বেড়াতে আসায় কথায় কথায় একেবারে ভুলে গিয়েছিলাম। এক মুহূর্ত নিঃশব্দ কি চিন্তা করে বললে, দেখেই যখন ফেললে সবটা দেখবে? উৎসুক হয়ে অবিনাশ জিজ্ঞাসা করলে, সবটা আবার কি? উত্তর না দিয়ে রিং থেকে একটা চাবি বেছে নিয়ে হেমাঙ্গিনী সুটকেসটা খুললে। বৃহৎ সুটকেস। বিস্মিত হয়ে অবিনাশ দেখলে তার প্রায় সবটাই পূর্ণ হয়ে আছে শিশুদের ব্যবহারের উপযোগী জিনিসপত্রে। খুকির জন্য ফ্রক, খোকার জন্য কোট, খুকির জন্য ডলি পুতুল, খোকার জন্য রেলগাড়ি, খুকির রিবন, খোকার বেল্ট, এসব স্বতন্ত্র প্রয়োজনের বিশেষ বিশেষ দ্রব্যাদি তো আছেই। তদুপরি অয়েল ক্লথ, ফিডিং বটল, বেবি সুদার, ঝুনঝুনি, ঝিনুক প্রভৃতি সাধারণ সামগ্রীর তো অন্ত নেই। দুঃখিত সমবেদনাক্লিষ্ট অবিনাশের মনে হলো চামড়ার সুটকেসটা যেন হেমাঙ্গিনীর শুষ্ক আগ্রহাতুর হৃদয়, আর ভিতরকার বস্তুসমূহ যেন তার গোপন অন্তরের বাসনা বেদনা। দেখলে? হেমাঙ্গিনীর প্রশ্নে অবিনাশ তাকিয়ে দেখলে যে মেঘ ক্ষণকাল পূর্বে হেমাঙ্গিনীর মুখমণ্ডলে ছায়া বিস্তার করেছিল, জল হয়ে তা চোখের সামনে চিকচিক করছে। সংসারে যোগাযোগ বলে একটা ব্যাপার আছে, যা মাঝে মাঝে ঘটে থাকে, কিন্তু ঘটবার মূলীভূত কোনো কারণ সবসময় থাকে কি না তা একেবারেই বোঝা যায় না। হয়তো অকারণেই কারো কথা মনে মনে ভাবছি, হঠাৎ চেয়ে দেখি পাশে দাঁড়িয়ে সে হাসছে। কতকটা সেই ধরনের ব্যাপার হেমাঙ্গিনীর জীবনে ঘটল। এতদিন তার অন্তরের যে সুতীব্র অভিলাষ কোট, ফ্রক, রিবনের রূপ ধারণ করে চামড়ার সুটকেসের মধ্যে আবদ্ধ হয়ে অজ্ঞাতবাস করছিল, তা উদ্ঘাটিত করে স্বামীকে দেখানোর সঙ্গেই কোনো নিগূঢ় যোগ আছে কিনা বলা কঠিন, কিন্তু দেখানোর অল্প দিনের মধ্যেই মনে হলো কাঁঠাল গাছে কাঁঠাল ফলবার সম্ভাবনা সামনে দাঁড়িয়ে হাসছে। কলিকাতার এক খ্যাতনামা প্রসূতি চিকিৎসককে দিয়ে পরীক্ষা করিয়ে নিশ্চিন্ত হবার পর অবিনাশ উৎসাহ সহকারে মাস আষ্টেকের পরের কথা ভাবতে আরম্ভ করলে। কে হবে ধাত্রী, কে থাকবে ডাক্তার, পরিচর্যার কাজ কে কে করবে, গৃহের মধ্যে সর্বাপেক্ষা স্বাস্থ্যকর ঘর কোনটা যেটা হবে সূতিকাগার, ইত্যাদি ইত্যাদি। হেমাঙ্গিনী মুখ টিপে টিপে হাসে আর বলে, সে তো এখনো অনেক দিনের কথা, এত আগে থাকতে ভাবছো কেন? আমার দূরদৃষ্টির ভূত শেষ পর্যন্ত তোমার কাঁধে সওয়ার হলো নাকি? ভ্রু কুঞ্চিত করে অবিনাশ উত্তর দেয়, সত্যি রোগটা দেখছি সংক্রামক। মাস আষ্টেক পরে হেমাঙ্গিনী ও অবিনাশের জীবনের মধ্যে দেখা দিলে একটি শিশু। উষার প্রথম আভাসের মতো স্নিগ্ধ লাবণ্যের প্রভায় শুধু বাপমার হৃদয়ই নয়, ঘর পর্যন্ত আলোকিত হয়ে উঠল। হেমাঙ্গিনী সাধ করে কন্যার নাম রাখলে উষা। বাপমার হৃদয় আকাশের উষা হয়ে উষা দিন দিন উজ্জ্বল হয়ে উঠতে লাগলো।
উষার জন্য কোনো দ্রব্যের প্রয়োজন দেখা গেলে অবিনাশ তৎপর হয়ে উঠে বলে, যাই বাজার থেকে কিনে নিয়ে আসি। হাসি মুখে হেমাঙ্গিনী বলে, যেও, তার আগে সুটকেসটা একবার খুলে দেখো না, যদি থাকে। বাজারে যে একেবারেই যেতে হয় না তা নয়, কিন্তু প্রায়ই অবিনাশ সুটকেস থেকে অভীপ্সিত জিনিসটি বার করে এনে হেমাঙ্গিনীকে দেখিয়ে হাসি হাসি অপ্রতিভ মুখে বলে, ঠিক বলেছ, আছে। স্মিত মুখে হেমাঙ্গিনী বলে, এখন বুঝছ সঞ্চয় করে রাখার কত গুণ? ঘাড় নেড়ে খুশি হয়ে অবিনাশ বলে, বুঝেছি। এইভাবে উষাকে অবলম্বন করে হেমাঙ্গিনী ও অবিনাশের দিনগুলি উৎসাহ এবং আনন্দের মধ্যে আলোড়িত হতে হতে সম্মুখের পথে এগিয়ে চলল, কিন্তু বেশি দিনের জন্যে নয়। মাস সাতেক পরে সহসা একদিন প্রত্যুষে মনে হলো, পথ বুঝি তার দৌড় শেষ করে অস্তদিগন্তের এলাকায় পৌঁছে গেছে। পূর্বদিন সন্ধ্যাকালে উষার গাটা একটু গরম মনে হয়েছিল। রাত্রে উত্তাপটা কিছু বাড়ে, কিন্তু রাত্রি অবসানের সঙ্গে অকস্মাৎ একই সর্বনাশ। উষা যেন আর সে উষা নেই। সন্ধ্যার মতো নীলাভ হয়ে গিয়ে তার ক্ষুদ্র দুর্বল ফুসফুসের সমস্ত শক্তি সঞ্চিত করে হাঁপাচ্ছে। আতঙ্কে বাপমার প্রাণ উড়ে গেল। অবিলম্বে ডাক্তার এসে পরীক্ষা করে দেখে মুখ গম্ভীর করলে, কঠিন অবস্থা, ফুসফুস জুড়ে নিউমোনিয়ার প্যাচ। আর একজন বড় ডাক্তার এলেন। দিবারাত্র 24 ঘন্টা সেবা করবার জন্য দুজন দুজন করে 4 জন উপযুক্ত নার্স নিযুক্ত হলো। ঔষধপত্র অল্প স্বল্প পড়তে লাগলো। অবিলম্বে অ্যান্টিফ্লজেস্টিন দিয়ে বুক পিঠ মোড়া হয়ে গেল। সঙ্গে সঙ্গে চলল অক্সিজেন। শ্বাসকষ্টের যথাসাধ্য উপশমনের দ্বারা দ্রুত অপচয়ের হাত থেকে ক্ষীণমান জীবনী শক্তিকে যতটুকু রক্ষা করা যায়। দুশ্চিন্তার অন্ত নেই, অথচ করবার মতো কোনো কাজও নেই। এই দুই অস্বস্তিকর অবস্থার মধ্যে উদ্ভ্রান্ত হয়ে হেমাঙ্গিনী ও অবিনাশ সারা বাড়ি অস্থির চিত্তে ঘুরে বেড়ায়। কখনো পথের দিকে জানালার ধারে গিয়ে দাঁড়ায়, কখনো পাঠাগারে গিয়ে বসে, কখনো বা রোগীর কক্ষে প্রবেশ করে প্রশ্নের পর প্রশ্ন করে। মিসেস দত্ত? প্রশ্নকারিণী নার্সের প্রতি দৃষ্টিপাত করে হেমাঙ্গিনী বলে, বলুন। অনর্থক ব্যস্ত হয়ে কোনো লাভ নেই। সে কথা বুঝেও বুঝিনে। আচ্ছা, আপনার কি মনে হয় খুকু ভালো হবে? সেজন্যে ব্যবস্থার তো আপনারা কিছু ত্রুটি রাখেননি। দেখুন, আপনি আর মিস্টার দত্ত এ ঘরে না এলেই ভালো হয়। কেন? তাতে আপনাদের খুকুর কোনো সুবিধে নেই, অথচ আমাদের কিছু অসুবিধে আছে। এক মুহূর্ত মনে মনে কি চিন্তা করে হেমাঙ্গিনী বললে, আচ্ছা, তাই হবে, আসবো না। কিন্তু আমি কি খুকুকে আর কোলে নিতে পাবো না? অনুমোদন সূচক ঘাড় নেড়ে নার্স বললে, পাবেন বই কি। ভগবান যখন দয়া করে আপনার খুকুকে বিপদমুক্ত করবেন, তখন পাবেন। আর সে যদি দয়া না করেন? এক মুহূর্ত নির্বাক থেকে নার্স বলে, তাহলেও পাবেন। হেমাঙ্গিনী ও অবিনাশের সমস্ত দিন কাটল বিহবল দৃষ্টিতে পরস্পরের শঙ্কাদীর্ণ মুখের প্রতি চেয়ে চেয়ে। রাত কাটল নিদ্রা জাগরণের দ্বারা মথিত একটা মোহাচ্ছন্ন অবস্থিতির মধ্যে। ভোরের দিকে হেমাঙ্গিনী একটু ঘুমিয়ে পড়েছিল। অদূরে একটা ইজি চেয়ারে শিথিল দেহটাকে এলিয়ে দিয়ে চক্ষু মুদ্রিত করে অবিনাশ দুশ্চিন্তার জাল বুনছিল। হঠাৎ ধর্মড়িয়ে উঠে বসল হেমাঙ্গিনী। চকিত নেত্রে এদিক ওদিক দৃষ্টিপাত করে অবিনাশের দিকে চেয়ে বললে, দেখো, খুকু বাঁচবে না। অবিনাশ আঁতকে উঠল। কেন বলো তো? মা হয়ে আমি তার আয়ু বেঁধে দিয়েছি আজ পর্যন্ত। এখনই সে আমার কাছে এসে বলছিল, মা, তোমার সুটকেসে আমার কাপড় শেষ হয়েছে, এবার আমি চললাম। একটা দূরতিক্রমণীয় অমঙ্গলের ত্রাসে পাংশু হয়ে অবিনাশ বললে, ও কিছু নয়, স্বপ্ন। কিন্তু দেখো, সত্যি হবে। বাহিরে দরজায় শব্দ হলো, ঠক ঠক ঠক। চকিত হয়ে হেমাঙ্গিনী বলে উঠল, ও ওই দেখো।
ইজি চেয়ারের উপর খাড়া হয়ে ভগ্ন কণ্ঠে অবিনাশ হাঁক দিলে, কে? নারী কণ্ঠে শোনা গেল, আমি কমলা, নার্স। দরজা খোলা আছে, ভেতরে আসুন। অল্প একটু দরজা খুলে মুখ বাড়িয়ে হেমাঙ্গিনীর প্রতি দৃষ্টিপাত করে নার্স বললে, আপনি একবার খুকুকে কোলে নেবেন, চলুন। বুঝেছি, খুকু চলে যাচ্ছে বুঝি? এক মুহূর্ত নির্বাক থেকে নার্স বললে, বোধহয়। তারপর দরজা ভেজিয়ে দিয়ে চলে গেল। চকিত নেত্রে অবিনাশের প্রতি দৃষ্টিপাত করে হেমাঙ্গিনী বললে, কাল সমস্ত দিন আমাকে শুনিয়েছ, মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। আজ সত্য এসেছে, সহজে তাকে নিও, আমি সহজে নিলাম। তারপর চলে যেতে যেতে ফিরে দাঁড়িয়ে বললে, আর দেখো, হরিকে পাঠিয়ে দাও, কিছু ফুল নিয়ে আসুক, সব সাদা ফুল, শ্বেতপদ্ম, গন্ধরাজ, টগর, রজনীগন্ধা, এই সব। দরজা ঠেলে হেমাঙ্গিনী নিষ্ক্রান্ত হয়ে গেল। অসুখ হয়ে পর্যন্ত রোগীর ঘরের দরজা জানালা দিবারাত্রি খোলা থাকে। তরুণ উষার স্তিমিত আলোকে সমস্ত ঘর ভরে গেছে। সেই আলোকের সঙ্গে জড়িয়ে আছে এক মহাবৈরাগ্যের ধূসরতা। এই অপরূপ পরিবেশের মধ্যে কক্ষের ভিতর তখন অভিনীত হতে আরম্ভ হয়েছে মহারজনীর তিমির সাগরে বিগত প্রভা উষার নিমজ্জনের পালা। হেমাঙ্গিনী যখন প্রবেশ করলে তখন ডাক্তারেরা স্টেথোস্কোপ ইত্যাদি পকেটে পুরতে আরম্ভ করেছে। একজন নার্স ইতস্তত বিক্ষিপ্ত জিনিসপত্র একটু গুছিয়ে গাছিয়ে রাখছে, আর কমলা পরলোক যাত্রিনীর নাসিকার একটু দূরে অক্সিজেনের নলটা ধরে সন্ধিক্ষণের অনুষ্ঠানটা যথাসম্ভব সহজ করবার চেষ্টা করছে। হেমাঙ্গিনী দেখলে অ্যান্টিফ্লজেস্টিনের ব্যান্ডেজটা খোলা পড়ে রয়েছে মেঝের উপর। মহাপ্রস্থানের সুনিশ্চিত পথে যে পদার্পণ করেছে তাকে আর বন্ধনের মধ্যে চেপে রেখে লাভ কি? অতি সংক্ষিপ্ত জীবনের শেষ নিঃশ্বাসগুলি যাতে অনন্ত আকাশে কতকটা সহজে মিশতে পারে, আপাতত ডাক্তাররা সেই দিকে লক্ষ্য রেখেছে। শয্যার নিকট উপস্থিত হয়ে একজন ডাক্তারের প্রতি দৃষ্টিপাত করে শান্ত কণ্ঠে হেমাঙ্গিনী জিজ্ঞাসা করলে, এখনো আছে? ঈষৎ ঝুঁকে হৃৎপিণ্ডের স্পন্দন একটু লক্ষ্য করে ডাক্তার বললে, আছে। নত হয়ে উষার নীলাভ ঠোঁটের উপর হেমাঙ্গিনী একবার চুম্বন করলে। তারপর শয্যার উপর উঠে ডাক্তারকে জিজ্ঞাসা করলে, কোলে নিতে পারি? পারেন। ধীরে ধীরে উষাকে কোলে তুলে নিয়ে হেমাঙ্গিনী কন্যার অর্ধ নিমীলিত নেত্রের উপর দৃষ্টি স্থাপিত করে স্তব্ধ হয়ে বসল। মিনিট পাঁচেক পরে একজন ডাক্তারের সঙ্গে কমলার চোখাচোখি হলো। অক্সিজেনের নলটা সরিয়ে নিয়ে কমলা স্টপকক বন্ধ করে দিলে। ডেথ সার্টিফিকেট লিখিয়ে নিয়ে ব্যথিত সমবেদনাক্লিষ্ট ডাক্তার ও নার্সদের বিদায় দিয়ে অবিনাশ যখন ফিরে এলো, তখনও হেমাঙ্গিনী নিষ্পলক নেত্রে কন্যার মুখের দিকে চেয়ে পাথরের মতো স্তব্ধ হয়ে বসে আছে। তার পার্শ্বে উপবেশন করে বিরাজবালা নিঃশব্দে অশ্রুপাত করছে। অবিনাশের পদশব্দে চেয়ে দেখে মৃদু স্বরে হেমাঙ্গিনী জিজ্ঞাসা করলে, ফুল এসেছে? কোঁচার খুঁটে চোখ মুছে অবিনাশ বললে, আনতে গেছে। এক মুহূর্ত মনে মনে চিন্তা করে হেমাঙ্গিনী বললে, তাহলে অন্য কাজগুলো ততক্ষণে সেরে ফেলো। আঁচল থেকে চাবির রিং খুলে অবিনাশের হাতে দিয়ে বললে, সুটকেসটা খালি করে কাউকে দিয়ে সব জিনিসগুলো এখানে আনাও। কি হবে? খুকুর সঙ্গে যাবে। ঈষৎ কুণ্ঠিত কণ্ঠে অবিনাশ বললে, কিন্তু সুটকেসে তো খুকুর আর বিশেষ কোনো জিনিস নেই মনে হচ্ছে। বর্ষা দিনান্তের পাণ্ডুর আলোকপ্রভার মতো একটি অতি ফিকা হাসি মুহূর্তের জন্য হেমাঙ্গিনীর মুখমণ্ডলে ঝিলিক মেরে গেল। উদাস নেত্রে স্বামীর প্রতি দৃষ্টিপাত করে বললে,
তবে কার জিনিস আছে? খোকার? রক্ষে করো। আবার একদিন একটা ছেলে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বলবে, মা, তোমার সুটকেসের জিনিসপত্র শেষ হয়েছে, আমি চললাম। তার পথ একেবারে বন্ধ করো। মুখ নত করতে গিয়ে কয়েক ফোঁটা তপ্ত অবাধ্য অশ্রু মৃত কন্যার মুখের উপর ঝরে পড়ল। আঁচল দিয়ে মুছিয়ে দিতে গিয়ে সহসা হেমাঙ্গিনী বিরত হল। মনে মনে বললে, তোর মার অন্তরের খানিকটা দুঃখের চিহ্ন সঙ্গে নিয়ে যা খুকু। লিসেন চ্যানেলে আজকে শুনলেন উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা হেমাঙ্গিনীর সুটকেস।